এইটাই হচ্ছে ছোট বউয়ের পরিবারের আসল নেচার। ছোট বউয়ের বাবা যেটা দেখায় ফেলছে, উনি তো অত চালাক না। আমি এখন নর্থ সাউথে যাওয়ার পরে বুঝতেছি আমি আমার লাইফের সেরা ডিসিশন এটাই, আমি নর্থ সাউথে পড়ি। এত ইনায় বিনায় কথা বলার তো দরকার নেই, সরাসরি বলেন সাকিব আমি আমার মেয়েকে ডিভোর্স করে তোমার থেকে নিয়ে যাও, অনেক ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। তুমি আমার মেয়েটারে কি বুঝছে বিয়ে করলা, মানে একটু বলো তো। তোমার একটা বউ আছে, একটা হচ্ছে আমার ছোট বউয়ের মায়ের জন্য, আর একটা হচ্ছে আবার বড় বউ। তো তুমি তো এমন কোনো জায়গায় বিয়ে করো নাই যে তারা বাসায় আসলে, মানে আমার শ্বশুর বাড়ির লোকজন বাসায় আসলে নতুন চাদর বিছাই দিতে হবে। তাদের তো নতুন চাদরের সহ যোগ্যতা নাই। এবার আমার মা দেখ 20-30 হাজার টাকার বাজার করে নিয়ে আসছে যে ওরা বাড়ির কাজ ধরবে, এই জন্য 50,000 টাকা দিতে পারে নাই। সাকিব, তারপরে তুই আমার অসুস্থ বাবাটাকে কত কথা বলছো। এখন ছোট বউয়ের মা কি কানের দুলটা রাইখা গেছে? আমার মা এইভাবেই বলছে যে ছোট বউরে তুমি যদি কখনো মারো ওইটা আমারে মারা হবে। ছোট বউয়ের মা একটা কথা বলতেই পারে যে আপনার চেহারা ওনার কাছে ভালো লাগে নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, এই ভিডিওটা হচ্ছে পার্ট 2, আমার ছোট বউয়ের মা আসার পর কি কি হয়েছে। পার্ট 1-এ আমি কিছু কথা বলছি, তবে ম্যাক্সিমাম কথা, বেশিরভাগ কথাই এই পার্টে বলবো। যারা পার্ট 1টা দেখেন নাই, আমার এই ভিডিওটা আগে দেখা শেষ করবেন, তারপরে পার্ট 1টাও চাইলে দেখে আসতে পারেন। তো আমি শুরু করি আজকের ভিডিওটা। প্রথম কথা হচ্ছে আমার ছোট বউয়ের মা দীর্ঘ 5 বছর পর আমাদের বাড়িতে আসছে, মানে এই প্রথমবার আসছে, ঠিক আছে। 5টা বছর ওনার মন গলে নাই তার মেয়ের জন্য। তো হুট করে কেন ওনার মেয়ের প্রতি তার মনটা গইলা গেল, এর কারণটা হচ্ছে স্পষ্ট। আমি আপনাদেরকে বুঝাই বলি কেন ওর মা আসছে। এই 5 বছরে আমার ছোট বউয়ের সাথে আমার বড় বউয়ের সম্পর্ক খুবই ভালো ছিল, ঠিক আছে। ওরা দুজন একজন আরেকজনের ছাড়া বাঁচতো না, এইরকম একটা সম্পর্ক আমার দুই বউয়ের। তো যখন সম্পর্ক ভালো ছিল তখন আমার ছোট বউয়ের মা এই জিনিসটা মানতেই পারে নাই। তার মেয়ে সতীনের সংসার করে, এটা সে দেখে সহ্য করতে পারবে না। সতীনের প্রতি এত ভালোবাসা, মানে হচ্ছে আমার ছোট বউ ওর মারে কি ভালোবাসতো, তার থেকে বেশি ভালোবাসতো তার সতীনকে, মানে আমার বড় বউকে। এই কারণেই তো আমার ছোট বউ মারে ছাইরা সতীনের কাছে এসে বসছে, ঠিক না? তো আমার ছোট বউর মা এই জিনিসটা সহ্য করতে পারে নাই। কিন্তু এখন তো তার মেয়ে তারই ভালোবাসে, ঠিক আছে। আমার বড় বউরে দেখতে পারে না, উঠতে বসতে আমার বড় বউরে বাজে কথা বলে, গালাগালি করতে থাকে আমার ছোট বউ। তো এখন যেহেতু ওর মা দেখছে যে আমার মেয়ে তো এবার সঠিক পথে ফিরে আসছে, তার সতীনরে, মানে সতীনের সাথে যে রকম আচরণ করা উচিত ওই রকমের আচরণই এখন আমার ছোট বউ করতেছে। তো এইসব দেখে ওর মা মোটামুটি খুশি হয়েছে। তো এখন সে আসার জন্য প্রস্তুত হয়েছে। তো খুব ভালো কথা, এখন আমার ছোট বউ তার মাকে ভালোবাসে, মায়ের কথা মানে শুনবে আগের মতো। তো এই জন্যই উনি এখন আসছে, যাতে পুরোপুরি মা মেয়ে মিলে বড় বউকে সুন্দর মতো সংসার থেকে পুরোপুরি আলাদা করা যায়। এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট। এখন আমি যদি ইনায় বিনায় অন্য কথা বলি, এটাও আপনারা বিশ্বাস করবেন না। আর ছোট বউ নানান যুক্তি হাজির করতে পারে, তো সেটাও বিশ্বাস করার মতো না। কারণ একটাই, যে এখন হচ্ছে ছোট বউ বড় বউকে দেখতে পারে না, ওদের দুজনের মধ্যে একটা বাইরাবাড়ি লেগে আছে। এই বাইরাবাড়ির মধ্যে সুযোগে মানে ছোট বউয়ের দিকটা আরো শক্তিশালী কিভাবে করা যায়, এক হয় ছোট বউরে দিয়ে বড় বউরে বের করবে, আর না হলে ছোট বউরে নিয়ে যাবে, দুইটা বাদে আর কোনো কারণ নাই। তো এতক্ষণ তো আমি বললাম উনি কেন আসছে। যাই হোক, উনি যেই কারণেই আসছে এটা ইস্যু না, উনি আসছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আসার পর কি কি হইলো, কেন আমি এই ধরনের কথা বলতেছি। উনি আসছে এক হয় বড় বউকে বের করতে, না হলে তার মেয়েকে নিয়ে যাইতে। এই কথাগুলো বলার যথেষ্ট কারণ আছে, আপনারা হচ্ছে শুনলেই বুঝবেন পুরা কথা। তার আগে আমি বলছিলাম আমার ছোট বউয়ের মায়ের জন্য আমি একটা উপহার আনছি। উপহারটা অনেক বেশি দামি কিছু না, হাইফাই কিছু না, একটা ব্যতিক্রম জিনিস। কি জানেন গাইস, এটা একটা বিছানার চাদর আনছি আমার ছোট বউয়ের মায়ের জন্য আর কি। মোটামুটি একটু ভালো চাদরই, ঠিক আছে। 1600 টাকা দাম। দুইটা চাদর আনছি, একটা হচ্ছে আমার ছোট বউয়ের মায়ের জন্য, আর একটা হচ্ছে আবার বড় বউয়ের জন্য। না আনলে তো আপনারাও রাগ করবেন, বড় বউ রাগ করবে। তো হচ্ছে এটা হচ্ছে বড় বউয়ের জন্য। বড় বউটা বড় বউ খুলে দেখাবে না, তো এখন আমি খুললাম না। চাদর কেন আনছি, একবার আমার বড় বউয়ের মা আসছে আমাদের বাসায়। মা আসার পরে বাসায় গেস্ট আসলে আমরা কি করি, বিছনার চাদরটা চেঞ্জ করে দেই না। তো আমার বড় বউ আমার বলছিল যে চাদরটা চেঞ্জ করে দিই, আম্মুর রুম থেকে একটু নিয়ে আসেন। আলমারিতে ছিল দামি চাদরটা, না জানি আম্মুর ড্রয়ারে ছিল। তো তখন আমি যখন গিয়ে আম্মুর রুম থেকে চাদরটা চাইলাম, আমার মা বলে উঠছে চাদর দিয়ে কি করবা। তো তুমি তো এমন কোনো জায়গায় বিয়ে করো নাই যে তারা বাসায় আসলে, মানে আমার শ্বশুর বাড়ির লোকজন বাসায় আসলে নতুন চাদর বিছাই দিতে হবে, তাদের তো নতুন চাদরের সহ যোগ্যতা নাই। ঠিক এইভাবেই আমার মা কথাটা বলছে। তো
ওই দিন তো আমার সামর্থ্য ছিল না, আমি আর পরে নতুন চাদর আনি নাই, তারা আগে যেটা ছিল ওইটাই ইউজ করছে। সরি, আমাদের ঘরে চাদর ছিল ওইটা আর কি পুরান চাদরই, কিন্তু ধোয়া চাদর, পরে ওইটা বিছাই দিই। কিন্তু দামি যেটা সুন্দর চাদর ওইটা ছিল আবার আম্মুর রুমে। যাই হোক, ওই দিন আমার কাছে কোনো সামর্থ্য ছিল না। আমার বড় বউরে যে অপমানটা করছে বড় বউয়ের মা বাবা নিয়া, তো আমার খুবই কষ্ট লাগছে ওই দিন। কিন্তু আমার 1 টাকা ইনকাম ছিল না, আমার কিছু করার নাই, আমি চুপচাপ সহ্য করা ছাড়া কিছু করার ছিল না। তো আলহামদুলিল্লাহ আজকে আমার সামর্থ্য আছে। আমার ছোট বউয়ের মায়ের সাথে তো আমার মানে অনেক বাজে সম্পর্ক, ঠিক আছে। ওনার সাথে আসার পরে আমার অনেক কথা কাটাকাটি হয়েছে, আমি আপনাদেরকে বলতেছি। ওনার সাথে আমি জানি বাজে সম্পর্ক, এবং আমার ছোট বউয়ের মা আসছে আমার ছোট বউকে কিভাবে নেওয়া যায় এটা জানা সত্ত্বেও আমি এখন বিছানার চাদর নিয়ে আসছি। যদি তারা রাতটা থাকে নতুন চাদরেই ঘুমাবে, কারণ আমি আমার মারে বুঝাইলাম, মানে অভদ্রতা এটা। আম্মু কাজটা যা করছে, কথাটা যা বলছে, আমি আজ পর্যন্ত আমার কানে বাজে। আমারই এতটা কষ্ট লাগছে, তো বুঝেন বড় বউয়ের কতটা কষ্ট লাগছে। ছোট বউয়ের সাথে আমার সম্পর্ক ভালো না, একটুও ভালো না। কতদিন হয়েছে ছোট বউয়ের ঘরে আমার যাওয়া হয় না, তারপরও আমি আমার দিক থেকে ভদ্রতা যতটুকু দেখানো যায় দেখাইলাম। হ্যাঁ, ছোট বউয়ের মা আসছে, তারা জামা দেওয়া দরকার, কিছু আনুষ্ঠানিকতা করতে হয়, এগুলো আম্মু করবে। আমি জাস্ট আম্মুকে স্মরণ করাই দিলাম যে বিছানার চাদর আমি নতুন চাদর আইনা দিলাম তোমার আদরের বৌমার জন্য, ঠিক আছে। তোমার মতো কাজটা আমি রিপিট করিনি। আর আম্মুর চাদর 1600 টাকা দামও ছিল না, সম্ভবত 1200 টাকা দামই ছিল, তো আমি তার থেকেও দামি চাদর আইনা দিলাম। এই জবাবটা ছিল শুধু আমার আম্মুর জন্য। তো যাই হোক, আমি এবার মূল কথায় আসি। কালকে যেই কথাটা বলতেছিলাম যে আমার ছোট বউয়ের মা কিছু কথা বলছে আমার চেহারা নিয়ে, তারপরে আমার টাকা পয়সা, আমার পরিবার নিয়ে, আমার যোগ্যতা নিয়ে, এই কথাগুলা কিন্তু উনি সরাসরি আমারে বলে নাই, উনি ছোট বউরে বলছে। আর ছোট বউয়ের তো আর কি চিল্লানি স্বভাব, মানে কতক্ষণে আইসা গলা ফাটায় আর কি মানে দুনিয়াবাসীরে জানাবে, ততক্ষণ না পর্যন্ত ওর শান্তি হয় না। তোর মা যা বলছে ও আইসা একদম ফরফর ফরফর করে ভিডিওতে আপনাদের সবাইকে বলে দিছে। তো এখন কথা হচ্ছে, ওর মায়ের জবাবগুলো আমি কালকে কিছুটা দিছি, ওই কিছুটাই আশা করি যথেষ্ট। উনি আমার চেহারা নিয়ে কথা বলছে, আমি বলছি কি আমার চেহারা নিয়ে কথা বলার কোনো যোগ্যতাই ওনার নাই। একে তো আমার চেহারা এতটা খারাপ না যে উনি বাজে মন্তব্য করবে, আর দ্বিতীয়ত আমার এই চেহারা দিয়েই আলহামদুলিল্লাহ আমি মাত্র স্টুডেন্ট অবস্থায় আমার 2টা বউ হয়ে গেছে। বেশি সুন্দর চেহারা হইলে 4টা বউয়ের ক্রস করে যাবে, তো তখন তো এটা হারাম হয়ে যাবে। এর লিগে আল্লাহ বেশি সুন্দর চেহারা আমার দেয় নাই। তো এই জবাবগুলো আমি কালকেই দিছি, আমার নতুন করে আর কিছু বলার নাই। এখন আমি দেখছিলাম আপনারা কিছু মানুষ কমেন্ট করছেন যে ছোট বউয়ের মা একটা কথা বলতেই পারে যে আপনার চেহারা ওনার কাছে ভালো লাগে নাই। অনেক মা বাবারাই এমনটা মন্তব্য করে যে এই ছেলেরে কি দেখে বিয়ে করছে, কি দেখে এই ছেলের দ্বিতীয় বউ হয়ে গেছে, এত আহামরি তো কিছু সুন্দর না, 100 জনের মধ্যে একজন, এইরকম আহামরি কিছু না। মুরব্বীরা এইরকম মন্তব্য করেই বসে, আপনারা অনেকে এই ধরনের কমেন্ট করতেছিলেন, তো তাদেরকে বলি। আবার এভাবে বলছেন যে আপনার শাশুড়ি মা কি একটা কথা বলছে, আপনিও নাচতে নাচতে মানে এক দৌড়ে ভিডিও করতে বসে পড়ছেন শাশুড়ির বিপক্ষে, তো আপনাকে বেয়াদব বলবে না তো কাকে বেয়াদব বলবে? ভাই, আপনারা ওই অনেক আগের যুগেই পড়ে আছেন, ঠিক আছে। এই যুগে আইসা মানুষের খারাপ চেহারা হইলেও কোনো মানুষ মন্তব্য করে না, ঠিক আছে। যারা 2026-এর সভ্য জেনারেশন, ঠিক আছে, কোনো সভ্য মানুষ কারো চেহারা নিয়ে মন্তব্য করে না, সেটা কালো যত কুৎসিত বিশ্রী হোক। আমি 100 জনের মধ্যে একজন না হইলেও আমার মতোই আমি একজন, এবং সেটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আমি একটু গায়ের রংটা ডিপ হইতে পারে, কিন্তু ওনার ছেলে যে আর্মি, ওনার আর্মি ছেলের থেকেও আমার হাইট বেশি। আলহামদুলিল্লাহ, আমার হাইট 6 ফিটের উপরে। অনেক এমন হয় না ক্লাসের মধ্যে যেটা সবচেয়ে ভালো স্টুডেন্ট, ওর সাথে মানুষজন মেয়েরা একটু প্রেম করতে চায়, একটু কথা বলে সেদে সেদে, অনেকটা বিষয়টা এরকম আমি বলতে পারি। আলহামদুলিল্লাহ, আমার এসএসসি এইচএসসি সবকিছুতে জিপিএ 5। ওনার মেয়ে তো কমার্স থেকে A+ পেয়েছে, আমি তো সায়েন্স থেকে A+ পাওয়া। তারপরে আলহামদুলিল্লাহ, যদিও আমি পাবলিক কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি নাই, তো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ, আমি নর্থ সাউথে ল ডিপার্টমেন্টে পড়াশোনা করি, সবচেয়ে ভালো জায়গায় আছি। আমি এখন নর্থ সাউথে যাওয়ার পরে বুঝতেছি আমি আমার লাইফের সেরা ডিসিশন এটাই, আমি নর্থ সাউথে পড়ি, মানে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে অনেক ভালো আছি। আর সরকারিতে চান্স পাইনি কেন, সেটাও হচ্ছে তার মেয়ের কারণে। একটার পর একটা অশান্তি করে ভর্তি পরীক্ষার টাইমে অনেক ঝামেলা করছে, আমি পড়তেই পারিনি। নর্থ সাউথে এমন না যে টাকা থাকলে আপনি এখন ভর্তি হয়ে যাবেন। আমার টাইমে পরীক্ষা দিছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 11,000 স্টুডেন্ট, লতে মাত্র নিতে সিট খালি হচ্ছে 75 জন। কমার্স আসতে পরে সবারই প্রথম চয়েস থাকে, বেশিরভাগেরই প্রথম চয়েস থাকে যে ল ডিপার্টমেন্টে পড়বে। তো 11,000 স্টুডেন্টের মধ্যে মাত্র 75 জনের মধ্যে জায়গা করে নেওয়া, এটাও অনেক চ্যালেঞ্জিং ছিল। তো আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহ কবুল করছে অনেক কষ্টের পরে। আমার যোগ্যতা আমার যতটুক দরকার অতটুক আছে।
আর আমি যদি এখন পড়াশোনা না করি, আমি যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে আমি জাস্ট কম্পিউটারে ফ্রিল্যান্সিং করেও 4টা বউ পালতে পারবো, আর বাইরে কাজ করলে তো আরো পালতে পারবো। ঠিক আছে, আমি অনেক কিছুই করতে পারবো পড়াশোনা ছাইড়া দিলে। একটা আইন বিভাগের ছাত্রের যে কি পরিমাণ পড়াশোনা, এটা যারা স্টুডেন্ট আছেন, যারা একটা পর্যায়ে আছেন, তারা জানেন। এই যে আমি পড়াশোনার প্রেসারে ব্লগই ঠিকভাবে দিতে পারতেছি না, একটার পর একটা পরীক্ষা, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, বাইরে আমার জীবন শেষ হয়ে যাইতেছে। তার মধ্যে হচ্ছে 2 বইয়ের যন্ত্রণা। আমি যে কতটা চ্যালেঞ্জ ফেস কইরা টিকে আছি, এটা আমার অডিয়েন্স কিছুটা বুঝে আশা করি। তো আমার যোগ্যতা আলহামদুলিল্লাহ অনেক বড়দের থেকেও বেশি। অনেক বড়রা ওই প্রেশারটা নিতে পারতো না। আমার যোগ্যতা নিয়ে আমি বড়াই করতে চাই না, বড়াই করা ঠিক না। আসলেই তো আমার কোনো যোগ্যতা নেই, যোগ্যতা যা আছে দিছে তো আল্লাহ। আমার নিজের কোনো যোগ্যতা আছে? কোনো যোগ্যতা নাই। আর আমি মাইনা নিলাম আমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষটাই। এখন আপনার মেয়েরে কি করবেন? নিয়ে যাবেন? এত ইনায় বিনায় কথা বলার তো দরকার নেই, সরাসরি বলেন সাকিব আমি আমার মেয়েকে ডিভোর্স করে তোমার থেকে নিয়ে যাই, অনেক ভালো জায়গায় বিয়ে দিতে পারবো। তো এটা সরাসরি বলেন। হ্যাঁ গাইস, এবার আসেন সরাসরি তার সাথে আমার কি কথা হয়েছে এই কথায় যাই। এতক্ষণ যেগুলো বললাম এগুলো উনি ওনার মেয়েকে বলছে, ওনার মেয়ে পুরো দুনিয়াবাসীর কাছে বলছে। এখন আমি দুনিয়াবাসীর কাছ থেকে শুনে রিপ্লাই দিলাম। এবার আসি ওর মায়ের সাথে ফেস টু ফেস হওয়ার পরে আমার কি কি কথা হয়েছে। আমি ভার্সিটিতে থাকতেই শুনছি ছোট বউয়ের মা আসছে, তো আমি তো ভয় পেয়ে গেছি ওর মা এসে যদি আমাদেরকে নিয়ে যায়। আমি তাড়াহুড়া করে বাসায় আসছি। বাসায় আসার পর দেখি যে ওর মা আর হচ্ছে ওর বাবা আসছে। এদিকে অনেকগুলো কাহিনী ঘটছে, যেটা আমি পার্ট 1-এ বিস্তারিত বলছি, তো আপনারা পার্ট 1টা দেখবেন। এখন আমি বেশি বিস্তারিত বলবো না, সরাসরি আসি তারপরে কি হইলো। তো ঢোকার পরে আমি প্রথমে সালাম দিছি ওর বাবাকে, ওর মাকে কিছু বলি নাই। সালাম দিয়া আমি ঘরে চলে আসছি। ফ্রেশ ট্রেশ হইয়া আমি হচ্ছে ওর মার কাছে গেছি। তো যাওয়ার পথে প্রথম বাধা আব্দুর রহমান। সারাদিন তো এখন গড়ে, আমাতুরকে তো একটুও পায় নাই। আমি যদি এখন ওরে রাইখা আবার বাইরে গিয়ে বসে 1 ঘন্টা কথা বলি তাদের সাথে, আব্দুর রহমান ঘরে কান্নাকাটি করবে না? এমনিতেই তো হাঁসফাঁস করে সারাদিন, বোনকে কাছে পায় না, বাবাকে কাছে পায় না। একটা ঘরে একটা বাচ্চা কতক্ষণ থাকতে পারে? তো এখন আমি আইসা পড়ছি। এখন তো ও আমাতুর কই, আমাতুরের কাছে যাব, আপু কই, আপু কই করতে থাকে। তো এখন আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি যে আব্দুরকে ছাড়া ছোট বউয়ের মায়ের সামনে যাওয়ার কোনো রাস্তা নেই। আব্দুর তো সারাদিন কষ্ট করছে, এখন ওরে কষ্ট দিয়ে আমি তাদের সাথে গিয়ে আড্ডা দিব, এটা আমার পক্ষে সম্ভব না। তো আমি এখন আব্দুরকে নিয়েই গেছি। আব্দুরকে নিয়ে গেছি। আব্দুর হচ্ছে প্রথমে আমার কোলে বসা ছিল, আর আমাতুর হচ্ছে খাটে বসা ওর নানার কাছে। তো এখন আব্দুর রহমান চাইতেছে কি যে আমাতুরের কাছে যাবে, আমাতুরের কাছে যাবে। এখন আমি বলতেছি না আমার সাথেই বসো, না আমি আপুর কাছেই যাব। বাচ্চা মানুষ তো বাচ্চার কাছেই যাবে। পরে আমি গিয়ে কি করলাম, খাটেই বসাই দিলাম। খাটে বসানোর পর আমি তো খেয়াল করতেছি যে ওর নানা মানে নুফার আব্বু, আমার ছোট বউয়ের বাবা, আমাতুরের গালে আদর করতেছে, চুমা দিতেছে, একটার পর একটা কথা বলতেছে। এটা কি কালার, নানু কি কালারের বোরকা পড়ছে বলো তো, তারপরে এটা কি সেটা কি প্রশ্ন করতেছে। তো আমাতুরের আগে না মাশাআল্লাহ আব্দুর রহমান উত্তর দিয়ে দিতেছে। তো উত্তর দিয়ে দিতেছে, তারপরে উনি এটা পাত্তা দিতেছে না ওর বাবা। তারপর আমাতুর একটা উত্তর দিতে পারলে আমাতুরকে আদর করতেছে। তো আব্দুর রহমান তখন আর কি ফেল করে তাকায় রইছে যে ওরও আদর করবে। ঠিক আছে, ও আগে আগে উত্তর দিয়ে দিতেছে, একটু আগায় যাইতেছে যাতে ওরও আদর করে। মাশাআল্লাহ আমার ছেলেটা অনেক মিশুক। ওই যে 7 মাস নানির বাড়িতে ছিল না, আশেপাশের মানুষের সাথে মিশছে। আব্দুর রহমান অনেকটা আর কি মিশুক হয়ে গেছে, একটা নতুন মানুষ দেখলেও অতটা ভয় পায় না। তো এখন গেছে, উনি কোনো আদর করতেছে না, পাত্তাই দিতেছে না। পরে আমি কি করলাম, আব্দুর রহমানকে কোলে করে নিয়ে আইসা আমার সাথে বসাইলাম। বসায় আমি ওর এই জায়গায় খেলা দেখাইতেছি, যে সোফার মধ্যে বসায়া একটু দোলনার মতো করে আর কি সোফাটা ডুলাইতেছি। ওরে এখন আমি একটু ঠান্ডা করতেছি। পরে আমি ওরে কোলে নিয়ে দাঁড়াই গেলাম। এখন আমাতুরে আমার কাছে আসতে চায়। তো 2টা বাচ্চা কোলে নিয়ে দাঁড়ায়, তো এখন আমার কথা বলা সম্ভব না। কি করবো, পড়ে গেলাম না বিপদে। পরে আমি আব্দুর রহমানের নিয়ে নিচে গিয়া বড় বউকে দিয়া নিচে দাঁড় করায় দিয়া একটু লুকায় চলে আসছি উপরে, ওদেরকে নিচে দিয়ে আসছি। এখন চিন্তা করেন একটা বাচ্চার সাথে ওনারা কি ধরনের আচরণ করে। আরে ভাই, বাইরের একটা বাচ্চা হইলেও তো, বাইরের একটা বাচ্চা বাসায় এসে সামনে বসলো, আমরা কিন্তু ওর আদর করি, গালায় ধরি, ও পাত্তাই দিল না আমার ছোট বউয়ের বাবা। তো যাই হোক, যদিও ছোট বউয়ের মা একটু কথা বলার চেষ্টা করছে, আব্দুর রহমান কেমন আছো, উনি আর কি চালাক মানুষ, তো যাতে বেটু দেওয়ার সুযোগ না থাকে এই জন্য উনি আর কি একটু কথা বলছে, যেটা বলার মতো না। ছোট বউয়ের মা, ছোট বউয়ের বাবা দুইজনের ভিতরের আসল রূপই ওইটা, যেটা ছোট বউয়ের বাবা দেখাইছে। মানে আব্দুরের সাথে একটু কথাও বলে নাই, একটা বাচ্চাকে তারা হিংসা করে। এইটাই হচ্ছে ছোট বউয়ের পরিবারের আসল নেচার। ছোট বউয়ের বাবা যেটা দেখায় ফেলছে, উনি তো অত চালাক না যে ভিতরে চাইপা রাখবে, চালাকি করে আব্দুর একটু আদর করবে। ওনার আসল রূপটাই দেখায় ফেলছে। এই আসল রূপটাই হচ্ছে ছোট বউয়ের মা, ছোট বউয়ের বাবা, ছোট বউয়ের ভাই এবং আমার ছোট বউ, ওনাদের আসল 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 নেচার।
পরে তো বড় বউকে নিচে পাঠায় দিলাম, আমি আবার আসলাম, যেহেতু ছোট বউর মায়ের সাথে কথা বলা দরকার, কি বলে শুনি। পরে উনি আমারে প্রথমে বলতেছে যে পরীক্ষা কেমন হয়েছে, তো ভালো মাশাআল্লাহ, উনি চালাক, আমি বুঝি। পরে উনি বলতেছে যে আমার মেয়েরে তো কাইরা নিয়ে আসছো, তুমি আমার মেয়েটারে কি বুঝে বিয়ে করলা, মানে একটু বলো তো, তোমার একটা বউ আছে, তুমি আমার মেয়েটাকে কেন বিয়ে করলা? আমি তো ভাই তখন আকাশ থেকে পড়ছি, আমি নাকি ওনার মেয়েরে বিয়ে করছি। পুরা দুনিয়া জানে আমার দুই বউ কেমনে সতীন হয়েছে, উনি জানে না। ছোট বউয়ের মা যে আমাদের বাড়িতে আসে না 5টা বছর ধরে, কিছুদিন আগেও কিন্তু আমি ছোট বউয়ের মারে ভিডিওতে অনেক কথা বলছি, উনি কিন্তু সেই সব কথা শুনছে। এক হয় উনি নিজে ভিডিও দেখছে, না হলে আশেপাশের মানুষ এইসব বলছে, উনি সব কথাই জানে, আমি ভিডিওতে কখন কি বলি, কখন কি করছি ছোট বউয়ের সাথে, সবই জানে। উনি এইটা জানে না যে ওনার মেয়ে কিভাবে সতীন হয়েছে। আপনি কিন্তু জানেন ওরা কেমনে সতীন হয়েছে। আমারে আইসা সম্পূর্ণ ব্লেমটা, চোখ মুখ গরম করে ফেলছে উনি ওই টাইমে, সম্পূর্ণ দোষটা আমার উপরে দেয়। একটা বিবাহিত ছেলে হয়ে তুমি আমার মেয়েরে কেন বিয়ে করলা? আরে বাবা, কেন বিয়ে করছি এই কাহিনী পুরো দুনিয়া জানে। আমি তো বিয়ে করিনি, আমার জোর করে বিয়ে করানো হয়েছে। এক কথায় ওরা দুইজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড, দুই বেস্ট ফ্রেন্ড আজীবন একসাথে থাকবে, সতীন হবে, মানে দুই বান্ধবী একসাথে সংসার করবে, এই জিদ থেকে তারা হচ্ছে সতীন হয়েছে। এদিকে আমারে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, আমি সব দিক দিয়ে আটকানোর চেষ্টা করছি, না পাইরা জীবন বাঁচাইতে হচ্ছে দুই বান্ধবীরে বিয়ে করে বসছি। কলেজের সামনে থেকে কি তোমাদের পরিচয় নাকি? যেহেতু আমার দাদার বাড়ি কিন্তু কুমিল্লা, আমার জন্ম নারায়ণগঞ্জে, কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা, মানে আমার দাদার বাড়ি আমার নানার বাড়ি দুইটাই কুমিল্লা। তো উনি ভাবছে হচ্ছে এই সূত্র ধরেই আমি কুমিল্লা গিয়া হচ্ছে আমার ছোট বউরে পাইছি। কিন্তু আমার ছোট বউরে ভাই আমি বিয়ের আগে একদিনও কথাই বলিনি। আমার দুই বউ বেস্ট ফ্রেন্ড, আমার তো বেস্ট ফ্রেন্ড না, আমি কোনো ওর সাথে কোনো কথা বলি নাই। ওর সাথে কথা আমার বিয়ের পরই। যতটুকু করে দেখা মনে হয়েছে অনেক সুন্দর একটা মেয়ে, অনেক ভদ্র একটা মেয়ে মনে করছিলাম, কিন্তু আস্তে আস্তে ওর আসল রূপ তো এখন। যাই হোক, পরে আমি ছোট বোন মাকে বললাম কি দেখেন, আমার এইসব আর কি মানে জেরা করে লাভ নাই, আপনি যেইভাবে আর কি কথা বের করতে চাইতেছেন এগুলা বলে কোনো লাভ নাই, এটা সবাই জানে আপনার মেয়ে কিভাবে সতীন হয়েছে, এটা আপনি আপনার মেয়ের কাছ থেকেই শুনেন, আপনার মেয়েকেই জিজ্ঞেস করেন ও আমার সাথে একটা দিন কথা বলছে কিনা, আমি ওর সাথে একদিন কথা বলছে কিনা, ওর সাথে আমি কোনোদিন কথাই বলি নাই। এখন ওনার আমি যতই বুঝাই উনি বিশ্বাস করতে নারাজ। ওনার শেষ কথা এইটাই, আমার মেয়েরা তো তুমি বিয়ে করছো, এটা আমি জানি, আমার মেয়ের জীবনটা তুমি শুধু নষ্ট করলা। আমার মেয়ের সম্পর্কে এলাকায় খোঁজখবর নিয়ে দেখো, আশেপাশে 3 গ্রামে আমার মেয়ের নিয়ে কেউ কোনো একটা কথা বলার সুযোগ পায় কিনা। আমার মেয়েটা অনেক ভালো ছিল, অনেক ভদ্র ছিল, আমাদের পুরো সংসারের মান সম্মান তুমি নষ্ট করছো। তোমারও তো মেয়ে আছে, তুমিও একদিন বুঝবা। উনি আর কি ইনডাইরেক্টলি আমার একটা অভিশাপ দিয়ে দিল। তো যাই হোক, আমি কিছু আর বলি নাই, আমার মান সম্মান তো গাইস এমনিই নাই। দুই বিয়ে চেয়ে করে তাদেরকে আর কোনো মান সম্মান থাকে, এটা আমি ভালো করেই বুঝি। আমার কোনো মান সম্মান নাই। এখন আমার মেয়ে আর কি মান সম্মান খাবে, আমার ছেলে আর কি মান সম্মান খাবে। আমি আমার জান প্রাণ দা চেষ্টা করবো ছেলে মেয়ে মানুষ করার, না পারলে এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আপনাদের কাছে শুধু আমি আব্দুর আমাতুরের জন্য একটু দোয়া চাই, আল্লাহ যাতে ওদেরকে মানুষের মতো মানুষ করে, আপনারা একটু দোয়া করবেন, ওরা যাতে মানুষের উপকারে আসে, কখনো ক্ষতির কারণ না হয়। তারপরে উনি বলতেছে তুমি আমার মেয়েকে বিয়েটা তো করলা, আমার মেয়েটার এমনি দিনের পর দিন কষ্ট দিতেছো কেন? ওরে তুমি ভালোবাসো না, ওরে তুমি ভালো রাখতে পারবা না, তো ওরে তুমি ছেড়ে দাও, আমরা নিয়ে যাই। আমাদের মেয়ে কি তুমি ফালানো মনে করছো? আমি আসি না দেখা মনে করছো আমার মেয়ের কেউ নাই? আমার মেয়ের সাথে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা? চিন্তা করেন গাইস, ওনার মেয়ের নাকি আমি মনে করছি কেউ নাই। আমি তো জানি ওর পরিবার কেমন। আমি সবসময় বলি যে ছোট বউর পরিবার যথেষ্ট সামর্থ্য আছে যে ছোট বউকে ভালো রাখতে পারবে। এক প্রকার তো আমি ছোট বউর পরিবারকে ভয় পাই। আমি একটা বাচ্চা মানুষ, ওনাদের এতগুলা সরকারি চাকরিজীবী মানুষের সাথে কি আমি পারবো? উনি বলতেছে কি আমি নাকি মনে করছি ছোট বউর পরিবারের কেউ নাই। এই কথা শুনে আমি জাস্ট আর কি যে একটা মুস্কি হাসি দিয়ে দিছি। কি বলবো বলেন গাইস, ছোট বউকে যন্ত্রণা দেওয়ার, জ্বালাতন করার সাহস আমার আছে? আমার কেন, দুনিয়ার কোনো পুরুষ মানুষের আছে ছোট বউ যেই ডেঞ্জারাস কিছু করতে না করতে যেভাবে ফুসলায় উঠে, আর কিছু করলে কি করবে বুঝেন? আমি যে ছোট বউকে একটা গায়ে হাত তুলবো বা একটু শাসন করব, কোনো সুযোগ নাই। আমি যদি ছোট বউরে থাপ্পড় দিয়ে একটা, আমার মা এসে আমার দিবে 10টা। আমার মা এইভাবেই বলছে যে ছোট বউরে তুমি যদি কখনো মারো ওইটা আমারে মারা হবে, তো ছোট বউরে তুমি কখনো গায়ে হাত তুলবা না। এই জন্য ছোট বউরে আমি আস্তে করে একটা থাপ্পড় দেওয়ার কোনো সুযোগ নেই। তো পরে আমি ওনারে বললাম এইসব কথা, উনি তো আমার সাথে আলহামদুলিল্লাহ কথাই পারবে না। শেষ পর্যন্ত উনি আমারে বলতেছে যে নুফাকে সে নিয়ে যাবে, মানে আমার ছোট বউ আর মেয়েকে সে হচ্ছে এখন সাথে নিয়ে যাইতে চাইতেছে। সে আসছে, ছোট বউ যেমনে বলছে যে আমার মা আসতেছে, সাকিবের সামনে থেকেই হচ্ছে আমাকে আর আমার মেয়েকে নিয়ে যাবে, কিন্তু ওর মা এই ধরনের কোনো কথাই বলে নাই। উনি খুবই শান্তভাবেই বলছে যে আমাতুর আর নুফাকে হচ্ছে আমরা নিয়ে যাই সাথে করে।
এই জায়গায় গাইস একটা মজার কথা বলি, অনেক বাচ্চারা, দুইটা বাচ্চা একসাথে আছে, মারামারি লাগছে, পরে একটা বাচ্চা বাবার কাছে গিয়ে বিচার দিছে যে বাবা আমার না ওই বাড়ির ছেলে মারছে। তখন বাবা সাধারণত কি বলে যে তোমাকে কে মারছে, চলো আমরা গিয়ে ওকে একদম ঘুষি মেরে উড়িয়ে দিয়ে আসবো। মানে বাচ্চাদেরকে যেভাবে আর কি সান্ত্বনা দেয়, চলো তোমার কে বলছে আজকের খবর আছে, একদম ঘুষি মেরে নাক ফাটিয়ে দিব, ওরে উড়িয়ে ফেলবো, চলো ওকে। পরে যখন সামনে যায়, ওই যে আরেক বাড়ির বাচ্চার সামনে যায়, যে বাড়ির বাচ্চার সাথে তার ছেলে ঝগড়া লাগছে, পরে কি করে ওই বাচ্চাটা গিয়েও মাথায় হাত দিয়ে শান্তভাবে বুঝায় যে বাবা তোমরা আর একসাথে মারামারি করো না। কিন্তু নিজের ছেলেরে কিন্তু অনেক কথা বইলা গেছে, চলো ওরে গিয়ে মারবো, কিন্তু সামনে গিয়ে আসলে ওই বাচ্চারাও কিছু বলে না, ওই বাচ্চারাও শান্তভাবে বুঝাই দিয়ে আসে। কারণ বড়রা এটা জানে বাচ্চারা একসাথে থাকলে মারামারি হবেই। এখন গার্জিয়ানরা চিল্লাচিল্লি করলে হবে না, ঠান্ডা মাথায় বুঝাতে হবে। কিছু খ্যাত বস্তি গার্জিয়ান আছে যেগুলো আবার ওই বাচ্চারে কেউ মাইল লাগায়, গার্জিয়ান হয়ে একটা বাচ্চার গায়ে হাত তোলে যেই সব গার্জিয়ানরা, ওইগুলা তো গার্জিয়ান না, গার্জিয়ান নামের বস্তি টোকাই, আরো যত খারাপ গালাগালি আছে সবগুলোই ওইসব গার্জিয়ানরা ডিজার্ভ করে। তো তাদেরকে আমি আর কিছু বলতে চাই না, আমার নিজের চোখে দেখা এরকম অনেকগুলো টোকাই আছে, এই জন্য ওদের কথা বলতে গিয়ে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। বাচ্চাদের সাথে এসে জোর দেখে, তোর এত হ্যাডাম হইলে তুই বড়দের সাথে সমান সমান গার্জিয়ানের সাথে এসে লাগিস। ছোট বাচ্চা যার কিছু করার ক্ষমতা নাই, ওই বাচ্চা যদি একটা বেয়াদবিও করে, ওই বাচ্চাকে মারা কোনো সময় ঠিক না। তো আমি এক কথা থেকে অন্য কথায় চলে যাইতেছি। এখন আমার যেই জিনিসটা ফিল হয়েছে, আমার ছোট বউয়ের মা আমি আসার আগ পর্যন্ত এইভাবেই বলছে যে সাকিব আসুক, আমরা সামনে থেকে নিয়ে চলে যাব, তুই কোনো টেনশন করিস না। মানে ওই যে ছোট বড় সান্ত্বনা দিছে, সাকিব আসুক একদম সাকিবকে ঘুষি মেরে উড়িয়ে দিব। কিন্তু সাকিব যখন সামনে আসছে, সাকিবরে শান্তভাবে বলতেছে যে আমাতুরকে আমরা নিয়ে যাই। তো যাই হোক, পরে কথা হচ্ছে এখন উনি আমাতুরকে নিতে চায়। আমি তখন বললাম আমাতুরকে নিয়ে গেলে তো আব্দুর একা একা হয়ে যাবে, এই তো একটু আগেই দেখলেন আব্দুর কেমন ছটফট করলো, আমি কোলে নিয়ে বসে থাকতে চাইতেছি, থাকে না। আমাতুর কাছে দৌড়ায় খাটে চলে আসলো, এখন আমি কত কষ্ট করে নিচে পাঠাইলাম। আবার যখন ঘরে আসবে আমাতুরকে খুঁজবে, তো আব্দুর আমাতুরকে ছাড়া থাকবে না। ওরা দুই ভাই বোন, অনেক সুন্দর একটা সম্পর্ক ছিল। আমার বড় বউ বাবার বাড়িতে গেছে, গিয়ে হচ্ছে ভাই বোনের সম্পর্কটা নষ্ট করছে, আবার ওদের সম্পর্কটা ঠিক হয়েছে। আমি এইবার কোনো রিস্ক বা কোনো দূরত্ব তৈরি করব না, একদিনের জন্য আব্দুর আমাতুরকে আমি আর আলাদা করতে পারবো না। তো এই রিকোয়েস্টটা আপনি আমার কইরেন না যে হচ্ছে আমাতুরকে দিতে গেলে আব্দুরকে একা থাকতে হবে, এটা এখন কোনোভাবেই সম্ভব না। দেখেন ওনারা কেমন মানুষ, তখন একবারও বলে না তো আব্দুরের নিয়া তুমি ওর সাথে চলো, একদিন থাইকা চলে আসো। আমার বড় বউয়ের সাবজেক্ট বাদ দিলাম, বড় বউ নাইলে বড় মানুষ, সতীন ওনাদের বাড়িতে নিবে না, বাচ্চা তো কোনো সমস্যা নেই। ওনারা এই কথাটা একটাবারও বলে না, এবং আমাকেও বলে না যে তুমি চলো সাথে। আমি যে গাইস আপনাদেরকে বারবার বলি ওনাদের একটা উদ্দেশ্য, আপনারা তো বিশ্বাস করেন না। এখন অবধি চায় ঠান্ডা মাথায় এই বাড়ি থেকে আমাতুরকে আর ছোট বউকে নিতে পারলে আটকাইয়া আমাদের বিরুদ্ধে মামলা টামলা যা করা লাগে করে ছোট বউকে আলাদা একটা জায়গায় বিয়ে দিবে। উনি তো আমারে ডাইরেক্ট বলতে পারে না, উনি কিন্তু আমারে একবার বলেই ফেলছে যে তুমি আমার মেয়েকে কষ্ট দাও কেন বিয়ে কইরা, আমার মেয়ের কি কেউ নাই মনে করছো? আমার মেয়েকে এখনো আমার বাড়িতে নিয়ে গেলে আমি যা যা করা লাগে সবই করতে পারবো। উনি আমারে আর কি সরাসরি বলা বাদ রাখছে যে আমার মেয়েরে আমরা ভালো জায়গায় বিয়ে দিতে পারবো, এইটা বলা বাদে বাকি সবকিছুই বলে ফেলছে। তো এটা আমি খুব ভালোভাবেই জানি, এই বাড়ি থেকে একবার নিতে পারলেই তাদের সব আসল রূপ বের হবে। 5 বছর পরে আইসা উনি এটা বিশ্বাস করে ওনার মেয়েরে আমি বিয়ে করছি, আমার ক্যারেক্টার খারাপ, আমি ফুসলায় তার ভোলাবালা মেয়েকে আইনা কষ্ট দিতেছি দিনের পর দিন। ওনার বিশ্বাস এখন অব্দি এইটা। ওনার কথায় এই কথাগুলো যখন বলছে তখন ওনার চেহারার ধরন একরকম, অন্যান্য কথা যখন বলছে তখন ওনার চাহনি একরকম, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি খুব ভালোভাবেই ধরতে পারছি একটাবার উনি ছোট বউকে নিতে পারলে আমার লাইফের তো 12টা বাজাবে। এবং এই কথা ছোট বউয়ের মা তো আসছে আজকে, আমি আপনাদেরকে 1 বছর ধরে বলে আসতেছি, আপনারা অনেকেই বিশ্বাস করেন না। এখন তো আপনাদের বিশ্বাস হয়েছে, শেষ পর্যন্ত ওর মাও কিন্তু আসছে। যেহেতু ছোট বউ এখন অনেকটা বিরক্ত, এই সংসারে আর থাকতে চাইতেছে না। এই সংসারে থাকতে চাইতেছে না বলতে কি, সতীন নিয়ে থাকতে চাইতেছে না, ছোট বউ শুধু আমারে নিয়ে থাকতে চায়। তো এটা তো কোনোদিনও সম্ভব না, আমি তো আমার বড় বউকে ছাড়বো না, এবং আমি ছোট বউকেও ছাড়তে চাই না, আমি 2 বউ নিয়ে থাকতে চাই। এখন ছোট বউ যদি থাকতে না পারে সতীন নিয়ে, তো আমি এই জায়গায় কি করতে পারি আপনারা একটু বলেন। পরে উনি বলতেছে আচ্ছা যাই হোক, আমার তো রেতো দিবা না, তো আমরা শ্রাবণী নিয়ে যাই। আমি বললাম এতে আমার কোনো আপত্তি নেই, শ্রাবণী যদি যায় আম্মু আসুক, আম্মুর সাথে কথা বলে আপনারা নিয়ে যান। আম্মু তখনও বাসায় নাই। পরে আমি উঠে চলে আসছি, ওনারা ছাদে গেছে ঘুরতে। পরে গেছে আমি তো সবকিছু মিলে অনেক টায়ার্ড, পরের দিন আমার পরীক্ষা, আমি হচ্ছে ঘুমাই গেছি। মাঝখানে আম্মু আসছে কিনা আমি এটাও বলতে পারি না। আম্মুর কথা ছিল
1-2 ঘন্টার জন্য আম্মু আর কি আসবে অফিস থেকে বার হয়ে। আম্মুর হচ্ছে টানা ডিউটি, আম্মুর কয়েকটা কলিগ ছুটিতে গেছে, আম্মুর কোনো সুযোগ নাই যে ছুটি নিবে একদিন। ওর মা একদম হুট করেই আসছে, তো আমার আম্মু ছুটি নিতে পারে নাই। এখন মাঝখানে আসছে কিনা ওইটা আর আমি জানি না। সকালে উঠে আমি ভার্সিটিতে চলে গেছি, তারা ঘুমে থাকতে থাকতেই ছোট বউয়ের মা আর ছোট বউয়ের বাবা। আমি ভার্সিটি থেকে আসার পর ওনারা চলে গেছে, ছোট বউ যায় নাই, ছোট বউয়ের মেয়ে তো যাওয়ার প্রশ্নই আসে না। এতটুকু কাহিনী। ছোট বউয়ের মা আসার পর কি কি হয়েছে। এখন ছোট বউয়ের মা কি কানের দুলটা রাইখা গেছে? ছোট বউয়ের মা কোনো কানের দুল আনি নাই, এটা উনি আমার সামনে বলতেছিল। আমাতুরের জন্য তো কানের দুল বানাইছি, আনতে আমরা ভুইলা গেছি। বাইর হওয়ার পর মনে পড়ছে। আমি গাইস এটা একদম প্রথম দিন থেকেই জানি, যে দিন ছোট বউ বলছে না যে ওর মা কানের দুল বানাইছে, আমি ওই দিনই একটা কথা বলতে চাইছিলাম, পরে বলতে গিয়ে বলি নাই, কারণ আমি জানি যে ছোট বউয়ের মা এতেই বাড়িতে আসবে না, কানের দুল আসার প্রশ্ন আসে কোথা থেকে। তো আমি আপনাদের একটা কথা ওই দিনই বলতে চাইছিলাম, যে ছোট বউয়ের মা যদি আসেও বাই চান্স আয়সা বললো ঝড়ে বকে, উনি আইসা একটা কথাই বলবে যে কানের দুল আনতে আমরা ভুলে গেছি। ওই দিন থেকেই জানি কানের দুল ওনারা আনতে ভুলে যাবে। তো কানের দুল তো ওনারা আনে নাই, ওনারা ভুলে যাবে এটা আমি আগের থেকেই জানি। তারপরের কথা হচ্ছে, আগের বার ছোট বউয়ের বাবা শুধু আম আনছে আর রসমালাই আনছে, আর বেশি কিছু নাকি আনতে পারে নাই। সেটা হচ্ছে উনি অসুস্থ। আমি কেন একটা অসুস্থ মানুষ নিয়ে কথা বললাম। কিন্তু এবার তো ছোট বউয়ের মা আসছে, আগের বার থেকেও কম আম আনছে, সম্ভবত 2 বক্স রসমালাই আনছে। তো চিন্তা করেন 5 বছর পর মেয়ের বাড়িতে প্রথমবার আইসা একটা মা কিভাবে শুধু 2 বক্স রসমালাই আর আম নিয়ে আসছে। এটা কি উনি আমাদেরকে অপমান করে নাই? ওনার কিসের এত দেমাক? ওনার টিনের ঘরে একটা 60,000 টাকার সোফা আছে, একটা 40,000 টাকার খাট আছে, এইগুলো ওনার দেমাক? আরে ভাই গাইস, আপনারা একটা কমেন্ট করে যায়েন তো, যারা টিনের ঘরে গেছেন গ্রামের, একটু মোটামুটি সচ্ছল পরিবারের টিনের ঘরগুলা, একটু সচ্ছল হলেই টিনের ঘরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফার্নিচার থাকে। ওনারা ফার্নিচার গুলা কিনে রাখে, কারণ এমনিতেই ঘর টিনের, তার মধ্যে ফার্নিচার না থাকলে আরো খারাপ লাগে। একটা বিল্ডিং এর টাইলসের যেই খরচ, রং করার যেই খরচ, ছাদ ডালায় যেই খরচ, এত খরচ কইরা সাথে সাথে ফার্নিচার কিনা কিন্তু সম্ভব হয় না একটা মধ্যবিত্ত পরিবারের জন্য। আমরা তো বলি না আমরা কোটিপতি, আমরা তো বলি আমরা মধ্যবিত্ত। আমি এতটুকু কথা বলছি যে আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব নেই। অভাব নাই বলতে এমন না আমরা অনেক কোটিপতি, মানে বাঁচতে যতটুক লাগে অতটুকু আলহামদুলিল্লাহ আমাদের আছে। একটা 3 তলা বাড়ি আছে, এই বাড়ির একমাত্র মালিক আমি। এখন আমার মা যদি ছোট করে লেখা দেয় সেটা ভিন্ন কথা। স্বাভাবিকভাবে এই বাড়ির মালিক আমি। আমাদের নিচতলা আর দোতলা ভাড়া দিলেও আমি মাসে 30-40 হাজার টাকা পাবো। তারপর আমাদের সামনে জায়গা খালি আছে, ওদিকে যদি আমি 3 সিট ঘর উঠাই দিই, টিনের ঘরে উঠাই দিই, টিনের ঘর ভাড়া দিয়েও আমি আরো 10,000 টাকা তুলতে পারবো। এই সব দিক চিন্তা করে আমি বলছি যে আলহামদুলিল্লাহ আমার চলার মতো যতটুক লাগে অতটুক আছে, আর আমি নিচে কিছু তো একটা করব। তো এইসব দিক দিয়ে চিন্তা করে আমি বলি যে আমার কোনো কিছুর অভাব নেই, মানে আমি নিজে চলতে পারবো। এর মানে এই না আমি ধনী। আমি সবসময় বলি আমি মধ্যবিত্ত। তো একটা মধ্যবিত্ত সচ্ছল পরিবারে যা যা লাগে সব আমাদের আছে। আগের দিনও আমি বলছি আমার বড় বড় কম্পিউটার আর মোবাইল, এই 2টা জিনিস না কিনলে আমাদের সব ফার্নিচার, অনেক দামি দামি ফার্নিচার থাকতো। তাও কিন্তু দামি জিনিস কম আনা হয় নাই। আইপিএস আনা হয়েছে 40,000 টাকা দিয়ে, ছোট বড় একটা ফ্যান আনা হয়েছে 16,000 টাকা দিয়ে, ওয়ার্ড্রোব আনা হইলো কিছুদিন আগে। দামি জিনিস কিন্তু আনা শুরু হয়েছিল। কিন্তু সংসারে যদি একটার পর একটা অশান্তি থাকে, ছোট বউ কয়দিন আগে কতগুলো ওষুধ খাইলো, হসপিটাল আমাদের কতগুলো টাকা খরচ হইলো। এইভাবে যদি একটার পর একটা সংসারে অশান্তি করে টাকা পয়সা নষ্ট করে, ওই ঘরে ফার্নিচার কেমনে হয়? ছোট বউর ঘরে কাজ করে 3 জন সরকারি চাকরিজীবী, তাও ওনারা এখন পর্যন্ত বিল্ডিং করতে পারে নাই। আরেকটা ভালো কথা মনে পড়ছে, ছোট বউর বাবার কাছে যে আমার মা 50,000 টাকা চাইছিল, ওনারা কি সুতা দিছে যে ওরা বাড়ির কাজ ধরবে, এই জন্য 50,000 টাকা দিতে পারে নাই। তো 1 মাস না 1.5 মাস পরে ছোট বউর মা আসলো, ছোট বউর বাবা তো আবার আসলো আমাদের বাড়িতে। কতদিন হয়েছে আমার ঠিক মনে নাই। তো কই গাইস, কই ওনারা এখন পর্যন্ত বাড়ির কাজ ধরে নাই। আমার মা তো জাস্ট 50,000 টাকা চাইছিল, ওনারা বাড়ির কাজ কালকেই ধরবে, দিতে পারবে না এভাবেই বলে গেছিল। কাল পরশু ওনারা বাড়ির কাজ ধরবে, এখন টাকা দেওয়া সম্ভব না। 2 মাস শেষ হয়ে যাইতেছে, ওনারা এখনো বাড়ির কাজ ধরে নাই। আমার মারে না দিল 50,000 টাকা, পরে বলছিল যে একটা কানের দুল দিবে, কানের দুল আনতে ওনারা ভুলে গেছে। 5টা বছর পর মেয়ের বাড়িতে 2-3 কেজি আম আর 2 বক্স রসমালাই নিয়ে আইসা পড়তে, না আপেল না কমলা। আপনারা জানেন একটা মেয়ের শ্বশুর বাড়িতে প্রথমবার গেলে কত কিছু আনতে হয়। আমার যে খালা আমারে যে 1 লাখ টাকা দিয়ে সাহায্য করছে, ওনার কিন্তু কোনো ছেলে নেই, ওনার 3টা মেয়ে, সেটা ভিন্ন কথা। কিন্তু ওনাদের অবস্থান আমাদের থেকেও, উনিও ওনার যে মেয়ে বিয়ে দিছে, মেয়ের বাড়িতে যখন প্রথমবার গেছে, বিয়ে তো অনেক টাকা খরচ করে দিছে। ছোট বোন মায়ের তো 1টা টাকা খরচ হয়নি। আমার খালা গরিব হইয়াও মেয়েকে বিয়ে দিছে লাখ টাকা খরচ কইরা। তারপরে মেয়ের বাড়িতে যখন প্রথমবার গেছে আমাদের থেকে, তখন 20,000 টাকা দাঁড় করছে। মেয়ের বাড়িতে প্রথমবার যাবো, 20,000 টাকা দেন। মাছ টাছ নিয়া কত কিছু যে নিয়ে গেছে গাইস। আর সেই জায়গায়
তিনটা সরকারি চাকরিজীবীর একমাত্র কন্যা, ওই বাড়ির একমাত্র মেয়ে তো আমার ছোট বই। ওই মেয়ে শ্বশুর বাড়িতে তারা শুধু এই দুইটা জিনিস নিয়ে আসে। এটা কি করছে? ওনাদের কি নাই এই কারণে এমন করছে? ওনাদের তো যথেষ্ট আছে। করছে কি কারণে? আমাদেরকে অপমান করার জন্য। মানে আমাদের কোনো যোগ্যতা নাই তাদের থেকে কিছু নেওয়ার, এটা তারা বুঝাইতে চাইলো। গাইস, হাসবো না কানবো? ছোট বউয়ের মা আমাদেরকে অপমান করতে আইসা নিজেদের কি পরিমাণ অপমান হইলো। উনি এক প্রকার নিজের গালে নিজে মারলো। কারণ এই যে উনি এইভাবে আসলো, ওনার এলাকার মানুষ কি ভিডিওগুলো দেখবে না আমাদের? ছোট বউ তো কিছু দেখাইতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে ছোট বউয়ের জন্য। 2বার আসলো ওর বাবা, একটা ভিডিও দিতে পারলো না যে আমার বাবার বাড়ি থেকে কি কি আনছে। মানে যেগুলো আনছে এগুলো তো দেখানোর মতো না। ওই যে মাঝখানে কয়দিন আমরা রান্নার ভিডিও দিতে পারি নাই, ঘরে বাজার টাজার নিয়ে টানাটানি। ছোট বউর অবস্থা হয়েছে সেম। ছোট বউর বাবার বাড়ি থেকে কিচ্ছু আনে না, মেয়েটা শুধু বড় বড় চাপা ছাড়ে। এখন ছোট বউকে আমি একটা বুদ্ধি দিই, নিজে তাড়াতাড়ি বাজার করে আনো, আইনা বলো এটা আমার বাবার বাড়ি থেকে আনছে। মানে ছোট বউর এলাকার মানুষ জিনিসগুলো দেখবে না, তো এটা তারা নিজেকে নিজে অপমান করলো না? এমন তো না আমাদের বাড়িতে কি আনছে এটা দুনিয়ার কেউ জানবে না, আমাদেরকে এসে অপমান করে গেল। মানে আমরা যদি আজকে ব্লগ না করতাম, ব্লগ করার কিন্তু এটা একটা সুবিধা আছে। আমরা যদি আজকে ব্লগ না করতাম, উনি যে এই 2 টাকার জিনিস নিয়ে আমাদের বাড়িতে আসছে, এটা আমাদেরকে অপমান করে দিয়ে গেল। ওনাদের কিন্তু সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও আনে নাই। মানে কি? আমাদেরকে অপমান করার জন্য। এখন আমি যে ভিডিওতে জিনিসগুলো উপস্থাপন করলাম, ছোট বউয়ের বাবা মা যে একটা রিস্কাওয়ালার স্ত্রী রিস্কাওয়ালা থেকেও খারাপ কাজ করে গেল। রিস্কাওয়ালারও অনেক সম্মানের। আমি বুঝাতে চাচ্ছি আয়ের দিকটা। একটা রিস্কাওয়ালার একটা সরকারি চাকরিজীবীর আয়ের তো আকাশ পাতাল তফাৎ। তারা যে একটা রিস্কাওয়ালার আয়ের থেকেও খারাপ কাজ করে গেল, এখন তাদের এলাকার মানুষ তাদেরকে 2টা কথা বলবে না? এই যে হাজার হাজার মানুষ দেখতেছে, ওই মানুষগুলা কি তাদের ভালো কথা বলবে? তাদের মান সম্মানটা রইল। আর অপমান করতে চাইলে অন্য বাবা এসে অপমান করতো। মেয়ের বাড়িতে 20-30 হাজার টাকা জিনিস আনতো। আগের বার তো আমি কত কথা শুনাই দিছি। আজকে না ওনারা যদি 20,000 টাকার জিনিস আনতো, আয়না বলতো আগের বার আমার বাবা অসুস্থ আছিল সাকিব, তারপরে তুই আমার অসুস্থ বাবাটাকে কত কথা বলছস। এই নে এবার আমার মা আসছে, আমার অসুস্থ বাবাকে আগের বার তুই অপমান করছস, কিচ্ছু আনে নাই। এবার আমার মা দেখ 20-30 হাজার টাকার বাজার করে নিয়ে আসছে। তখন যদি আমার তুই করেও বলতো, আমার কাছে খুবই ভালো লাগতো। না থাক, আসলেই তো সাকিব আমি খারাপ, আমি একটা অসুস্থ মানুষকে নিয়ে কথা বলছি, এবার তারা কত কিছু নিয়ে আসছে। এইভাবেও তো একটা অপমান করতে পারতো। এইটা হয়তো কি অপমানের মতো অপমান? ঠিক না গাইস? আপনারাই বলেন। এবার যদি 20-30 হাজার টাকার বাজার করে নিয়ে আসতে পারতো ওর মা, একদম ভরপুর নদীর মাছ, দেশি মুরগি, ফলমূল আইনা একদম ডালা টালা সাজাইতে পারতো, তখন যদি আমার তুই তাই করে একটা অপমান করে ভিডিও বানাইতো, সত্যি কথা আমি অনেক খুশি হইতাম। কিন্তু এবারও একটা রিস্ক করার চেয়েও অদম কাজ করছে। আপনাদেরকে আমি শিখাই দিলাম, ঠিক আছে? পরের বার যদি কখনো আসেন এইভাবে অপমান করবেন। এটাই আসলে অপমানের ধরন। তখন আপনাদেরকেও মানুষ একটা বাহবা দিত। এখন আপনাদেরকেও মানুষ জানা তাই বলে ছোট করে কথা বলবে, আপনাদের এলাকার মানুষও বলবে। দেখেন কিভাবে পারলেন আপনি 5 বছর পর প্রথমবার আইসা মেয়ের বাড়িতে এইভাবে আসতে না? আমাতুরের জন্য কিছু আনছেন, একটা জামা পর্যন্ত আনেনি আমাতুরের জন্য। ছোট বউয়ের জন্য একটা দামি ব্র্যান্ড থেকে জামা আনতে পারতো, আমাতুরের জন্য জামা আনতে পারতো, আমার জন্য পাঞ্জাবি আনতে পারতো, আমার আব্বু আম্মুর জন্য আনতে পারতো। তারা যদি করতো আমিও তাদের জন্য করতাম। মেয়ের বাড়ি হিসেবে তাদের আগে করা কর্তব্য ছিল। তো গাইস, ভিডিও অনেক বড় হয়ে গেছে, আমি আর কোনো কথা বলতে চাই না। ছোট বউয়ের বাবার বাড়ি থেকে ছোট বউয়ের মা প্রথমবার আসার পর কি কি হইলো সবকিছু আপনারা জানতে পারলেন। না আনছে কানের দুল, না আনছে বাজার, আনছে শুধু কয়েকটা আম আর 2 বক্স রসমালাই, যেটা একটা রিস্কাওয়ালাও আনে না, এর থেকে অনেক বেশি জিনিস আনে। তারপরে ছোট বউয়ের মা আইসা আমারে করছে অপমান, আমার বাড়িঘর নিয়ে করছে অপমান। সে অপমানের জবাবও আমি দিলাম। সামনাসামনি আমারে বলছে আমি তার মেয়েরে বিয়ে করছি, আমার ক্যারেক্টার খারাপ, বিয়ে করে তার মেয়েরে কষ্ট দিতেছি। সে এখন তার মেয়েরে এই জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিতে চায়। বিয়ে দেওয়ার কথাটা ডাইরেক্ট বলে নাই, ইনডাইরেক্টলি বলছে। তা আমিও সেই জায়গায় জবাব দিছি, ওনার মেয়েকে আমি বিয়ে করি নাই। আর এখন যে কষ্ট দেওয়ার ব্যাপারটা, ওনার মেয়েকে আমি কোনোভাবেই কষ্ট দিই নাই। সব কিছু গাইস বিশ্বাস করেন ছোট বউই বেশি পায়। ছোট বউকে ভালোবেসে দেই, আর ছোট বউ ঝগড়াঝাটি করে আদায় করে আনে, যেভাবেই হোক ছোট বউই সব জিনিস বেশি পায়। আমার বড় বউ সবকিছুতেই কম পায়। তারপরে ওনাদের কথা, ওনার মেয়েকে যত্নে রাখি নাই, কষ্ট দেই, তাহলে আমার তো আর কিছু করার থাকে না। আর যেটা কষ্ট উনি বুঝাইতে পারে, ওনার মেয়ের কাছে যাই না, এটা ওনার মেয়েরে উনি বুঝাক স্বামীর মন কিভাবে জয় করতে হয়। এটা তো ওনার আমি সামনাসামনি বলতে পারি না। আপনার মেয়ে আমারে বলে আপনার মেয়ের কাছে গেলে ঘৃণা লাগে, এই কথা কি একটা মায়ের সামনে সামনাসামনি বলা যায়? ওই সব ক্ষেত্রে আমি কোনো জবাব দেই না, এটা উনি ভালো করেই জানে। ওনার মেয়ে এখন সতীন নিয়ে সংসার করতে চায় না। একজনের ছাইরে আরেকজনের সাথে সংসার করা সম্ভব না। লজ্জাজনক কথা যত কম বলা যায় ততই ভালো। তারপরে উনি আমাতুরকে নিতে চাইছে, আমাতুরকে তো আমি দিব না।
আর ছোট বউকে নেওয়ার ব্যাপারে হচ্ছে আমার মায়ের সাথে কি কথা হয়েছে এটা আমি জানি না। তো ছোট বউকে উনি শেষ পর্যন্ত নেয় নাই। আমি ভার্সিটি থেকে আইসা দেখছি ওনারা চলে গেছে, ছোট বউ রয়ে গেছে। কিন্তু কি জট পাকায় থুয়ে গেছে এটা আপনারাও জানেন না, আমিও জানি না। এটা আমরা সামনে ছোট বউয়ের কাছ থেকে আর আমার মায়ের কাছ থেকে জানতে পারবো। তো আমার যেটা মনে হয়, আমার মা এবার হুট করে, ছোট বউয়ের মা যেহেতু আসছে, আমার মাও ছোট বউকে নিয়ে হুট করে ছোট বউয়ের বাবার বাড়িতে চলে যাবে। আমার যেটা ভয়, আমাতুরকেও যদি সাথে নিয়ে যায়। তো এই জন্য আমাতুরের ব্যাপারে আমি আগের থেকে 10 গুণ বেশি সতর্ক থাকবো। ছোট বউয়ের মা আসছে, আমার মা তো অনেক খুশি, এবার আমার মাও ছোট বউয়ের বাবার বাড়িতে যাবে। সামনের পরিস্থিতিতে আমার বড় বউয়ের জন্য, আমার জন্য অনেক বেশি কঠিন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করি।